বাল আনতুম কওমুন মুসরিফুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে ডুয়েট কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনফারেন্স জার্নি উইথ ফেথ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডুয়েটের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারের প্রতি এবং প্রো-ভাইস চ্যান্সেলর স্যার as well as the deans of different departments and the different faculties and the deans of and the heads of different departments, the faculty members as well as the students. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, দ্বিতীয়ত যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যখন আমি সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার, প্রো-ভাইস চ্যান্সেলর as well as the deans and the heads and different faculty members তাদেরকে যখন দেখলাম, তখন আমি একটি কথা বলেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে যে এখন থেকে যদি আপনি 700-800-1000 বছর আগের আন্দালুসিয়া, যেটাকে মুসলিম স্পেন বলা হয়, আন্দালুসিয়ায় যে ইউনিভার্সিটিগুলো ছিল, কর্ডোবাতে অথবা গ্রেনাডাতে যে ইউনিভার্সিটিগুলো ছিল, সেই ইউনিভার্সিটিতে যারা ফ্যাকাল্টি মেম্বার ছিলেন, ভাইস চ্যান্সেলর্স অথবা ডিনস অথবা প্রফেসর্স যারা ছিলেন, তাদের অবয়বের দিকে যদি তাকান, তাহলে ডুয়েটের যারা আছেন তাদের অবয়বের অনেকটা মিল পাবেন। মাশাআল্লাহ। আপনি যদি এখনো দেখেন, ইউনিভার্সিটিগুলোতে আসলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরিয়েন্টেশন? ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন প্রোগ্রামগুলোতে যেখানে কনফার্মেন্টস অফ ডিগ্রিজ হয়, দ্য ডিগ্রিজ আর কনফার্মড আপন দি গ্রাজুয়েটিং স্টুডেন্টস, যেখানে হয় সেখানে যে একটা ড্রেস কোড মেনটেন করা হয়। কেন এটা করা হয়? আমি এক নম্বরে ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিকে যদি আসি, আপনাদেরকে বলতে চাই, ওরিয়েন্টেশন মানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু দি ওরিয়েন্ট, and you know that there are two words in English referring to the east and the west, orient and occident. Orient means east, and east is predominantly Muslim or Islamic world. আপনি যদি ইস্টের দিকে তাকান, তাহলে দেখবেন যে ইস্ট মানে হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। যদি আপনি মিডল ইস্টের দিকে তাকান, অথবা একেবারে ফার ইস্ট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অথবা যদি আপনি সাউথ ইস্ট, যদি আপনি বাংলাদেশ অথবা পাকিস্তান এই অঞ্চলের দিকে যদি আপনি তাকান, অথবা যদি আফগানিস্তান অথবা সেন্ট্রাল এশিয়ার দিকে যদি আপনি তাকান, যেটি ধরেন রাশিয়ার অধীনস্থ যে দেশগুলো ছিল, এই সকলের দিকে আপনি তাকিয়ে দেখেন তো প্রিডমিনেন্টলি এটি মুসলিম। আবার যদি ইস্ট অ্যান্ড ওয়েস্টের পার্থক্য করেন, তাহলে আপনি ইস্টের দিকে নিশ্চয়ই আপনি ফেলে দেবেন আফ্রিকাকে, এবং সেখানেও আপনি দেখবেন যে এটি পুরোটাই মুসলিম। অর্থাৎ যখন ইস্ট বলা হয়, ওরিয়েন্ট মানে ওরিয়েন্টেশন মানে ওরিয়েন্ট টু দ্য ইস্ট যখন বলা হয়, তখন মুসলিম ইউনিভার্সিটিগুলোতে অমুসলিমরা পড়াশোনা করতে গেলে সেখানে মুসলিমদের যে ফুড, ড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে ক্যারেক্টার, রিলেটিভ, যে এটিকেটগুলো তাদেরকে জানতে হতো। এখনকার ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোর কথা আমি বলছি না। ইভেন আমরা যখন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করি, তখন আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো আমরা করতাম 2 দিন বা 3 দিন ব্যাপী, এবং এই ওরিয়েন্টেশনগুলোতে সাধারণত এই ইউনিভার্সিটির রুলস, রেগুলেশন, এথিক্স অ্যান্ড দ্য এটিকেটস এগুলো তাদেরকে জানানো হতো, যে এখানে চলতে হলে এই ক্রম, এভাবে চলতে হবে। কারণ মুসলিম ইউনিভার্সিটিগুলো ট্রুলি ইন্টারন্যাশনাল ছিল। একই ছাদের নিচে সেখানে মাল্টি লিঙ্গুয়াল, মাল্টি ন্যাশনাল, অথবা যদি আমরা বলি মাল্টি রিলিজিয়াস পার্সোনাল স্টুডেন্টসরা সেখানে পড়াশোনা করতো। কেউ হয়তো ইউরোপ থেকে এসছে, কেউ হয়তো মিডল ইস্ট থেকে এসছে, কেউ হয়তো ফার ইস্ট থেকে এসছে, অথবা কেউ আফ্রিকা থেকে গিয়েছে। তারা সেখানে একই ছাদের নিচে একই শিক্ষকের অধীনে তারা পড়াশোনা করতো। আর শিক্ষকরা কারা ছিল? all of them without any exception, তারা সবাই ছিল মুসলিম প্রফেসরস, হয়তো ইবনে খালদুন আর আবিসিনা, অথবা ইবনে রুশদ, অথবা জাবির ইবনে আল হাইয়ান, অথবা ইবনে আল হাইসাম, অথবা আল খাওয়ারিজম, তারাই ছিল সেখানে, অথবা আল বিরুনি, অথবা আল কিন্দি, তারা সেখানে ছিল প্রফেসর, এবং তাদের কাছে তাদেরকে পড়াশোনা করতে হতো। শিক্ষকরা, ওস্তাদরা অথবা প্রফেসররা, আপনি ইউ কুডন্ট ডিস্টিংগুইশ বিটুইন এ প্রফেসর, এ মেডিকেল সায়েন্টিস্ট, অথবা যদি বলি অথবা এ কোর সায়েন্টিস্ট, হার্ড
সায়েন্সে যারা এক্সপার্ট এরকম একজন, আবার অন দ্য আদার হ্যান্ড যিনি একেবারে থিওলজিয়ান অথবা এক্সপার্টস ইন দি কোরআন এন্ড হাদিস এন্ড থিওলজি অথবা যদি ফিক্স জুরিসপ্রুডেন্স অর হিস্ট্রি ইত্যাদিতে আপনি যারা এক্সপার্ট তাদের মাঝে আপনি ড্রেস কোডগত কোনো পার্থক্য তৈরি করতেই পারতেন না। তিনি কি মসজিদের ইমাম, তিনি কি জুমার খতিব, তিনি কি ঈদগাহের খতিব, নাকি তিনি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি স্পেন্ডিং হিজ টাইম ইন ল্যাবস এন্ড ল্যাবরেটরিজ, ইভেন সার্চিং এন্ড রিসার্চিং ইন দ্য স্পেস ইন দ্য ওশন, আপনি এটা ডিফারেন্সিয়েট করতে পারতেন না। অথবা তিনি কি কোরআন নিয়ে আলোচনা করছেন নাকি তিনি হাদিস নিয়ে গবেষণা করছেন, আপনি এটা দেখতেও আপনি এই ডিফারেন্সিয়েট করতে পারতেন না। আমি যদি ইবনে সিনার কথা আপনাকে বলি, ইবনে সিনা দ্য পায়োনিয়ার অর দ্য ফাদার অফ মডার্ন ডে মেডিকেল সায়েন্স অর হসপিটাল ম্যানেজমেন্ট, তিনি কিন্তু কোরআনের মুফাসসির। আপনি যদি এখনো গুগলে সার্চ দেন তাহলে আপনি দেখবেন যে ইবনে সিনা তাফসীর দেখবেন, তাফসীর পেয়ে যাবেন। আল রাজির কথা যদি আপনি বলেন তাহলে দেখবেন একদিকে তিনি সায়েন্টিস্ট, আবার অন্যদিকে তিনি কি মানে যদি আমরা বলি যে এই হার্ড সায়েন্স বা কোর সায়েন্স তিনি এইদিকে, আবার যদি সফট সায়েন্স বা রিলিজিয়াস সায়েন্সের কথা বলি তাহলে তিনি সেখানকার সায়েন্টিস্ট। এই যে একটা দুটোর যে ব্লেন্ডিং, এটা কেবলমাত্র মুসলমানদের মাঝে ঘটেছে জ্ঞানগত দিক থেকে এবং তাদের চরিত্রগত দিক থেকে। তাহলে যেহেতু তাদের প্রফেসররা তারা এরকম পোশাক মেনটেন করতেন, অতএব তাদের স্টুডেন্টরাও তারা দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দ্য ড্রেস কোড অফ দেয়ার প্রফেসরস, অফ দেয়ার টিচার্স এন্ড দেয়ার মেন্টরস। এবং এখন থেকে যদি আপনি 200-250 বছর আগের ইউরোপিয়ান সায়েন্টিস্টের তাদের ছবিগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে প্রায় এরকমই, মানে তাদের মানে গ্রোয়িং দেয়ার বিয়ার্ড, মানে খুব লম্বা তাদের আছে, দাড়ি আছে তাদের, এরকম একটা অবস্থায় তারা ছিল। আচ্ছা, এটা তো এক নম্বর কথা বলছি। দুই নম্বর আবার যেন ড্রেস কোডের বাইরে কিন্তু খাবারের কোডও আছে, কারণ মুসলিম ইউনিভার্সিটিগুলোতে সেখানে অ্যালকোহল অর মানে আমরা যদি বলি পর্নোগ্রাফি অন ওয়ান হ্যান্ড, আবার যদি ধরেন বলি সেখানে পর্কস, এটা পিগস ইত্যাদি কিন্তু নিষিদ্ধ, তবে তারা এগুলো কনজিউম করতে পারতো না, এগুলো অ্যাভেলেবল ছিল না। ফলে এই জায়গায় তাদেরকে একটা কোড মেনটেন করতে হতো। কিন্তু যখন গ্রাজুয়েশন হতো, গ্রাজুয়েশন এখনো বলেন তো আপনি যখন ইউনিভার্সিটিতে আসেন আপনাদের গ্রাজুয়েশন মানে সেরিমনির, অথবা যদি আমরা বলি যেটাকে মানে কনভোকেশনের এখনকার ড্রেস কোড দেখেন তো কি। আপনি কিন্তু এখানে যারা আছেন আপনারা কিন্তু ওইরকম ড্রেস কোড করে, যেমন আমি যেরকম ড্রেস পরে এসেছি এরকম পরে কিন্তু আপনারা ইউনিভার্সিটি ক্লাসরুমে আপনারা আসেন, কিন্তু কনভোকেশন আপনারা যান। তো কনভোকেশনে কেন হঠাৎ করে আপনার মাথায় টুপি চলে আসলো, আবার কেন গাউন চলে আসলো? গাউন এবং টুপির মানে কি? মানে হচ্ছে আপনারা যেহেতু মানে তখনকার কথা বলছি, যেহেতু মুসলিম শেখদের কাছ থেকে তাদেরকে সার্টিফিকেট নিতে হতো, অতএব শেখদের ড্রেস কোড পরে তাদেরকে আসতে হতো, অতএব তারা শেখ হয়ে যেত, মিনিং দে ওয়ার ডিক্লেয়ার্ড এজ শেখ। শেখ আমরা কেবল কোরআনিক সায়েন্সের অথবা রিলিজিয়াস সায়েন্সের শেখ বলছি না, আমরা মডার্ন সায়েন্সের শেখ বলছি। তারা মডার্ন সায়েন্সের শেখ হিসেবে তারা যেত। রজের বিজ্ঞান শো এরা দেখেন না তারা কোথায় পড়াশোনা করেছে, দে ওয়ার দ্য স্টুডেন্টস অফ দ্য মুসলিম ইউনিভার্সিটিস। অথবা এইরকম একটা মানে আমরা যে হেরিটেজের কথা বলি বা এরকম একটা অবয়ব দৃশ্য আমি এখানে দেখতে পেয়েছি। আমি আশা করছি যে আপনারাও ইনশাআল্লাহ কোনো এক সময় মুসলমানদের যে লস্ট গ্লোরি অথবা লস্ট লিগাসি, এটা অবশ্যই আপনারা রিভাইভ করবেন, এটাকে অবশ্যই আপনারা পুনর্জীবিত করবেন ইনশাআল্লাহ। এবং আবার যেমনি ভাবে এখন তো আসলে সায়েন্সের সেকেন্ড রেনেসা চলছে, কিন্তু ফার্স্ট রেনেসা ওয়াজ ইনিশিয়েটেড and established by the Muslims. সেই থার্ড যদি কোন রেনেসা পৃথিবীতে হয় তাহলে যেন আপনাদের হাত ধরে হয় ইনশাআল্লাহ। এবং এই কারণে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনাদেরকে সময়টাকে খুবই ক্যালকুলেটেড প্রোডাক্টিভ ওয়েতে আপনাদের সময়গুলোকে অবশ্যই ব্যয় করতে হবে। আমাদেরকে মুসলিমদেরকে খুবই আনফরচুনেটলি আজকে তাদের যে কোর ফোকাস অথবা দ্য অবজেক্টিভ অফ দেয়ার এক্সিস্টেন্স অন আর্থ, যেই কারণে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট অফ দ্য নেশনস ক্রিয়েটেড ফর দ্য ওয়েলফেয়ার এন্ড দ্য বেনিফিটস অফ দ্য হিউম্যানিটি। তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণে তৈরি করা হয়েছে। আপনারা যেন এইটা ভুলে যান, এই কারণে এখনকার এই পৃথিবীতে বহু ধরনের আয়োজন আছে। এই আয়োজনগুলোর মধ্যে একটি হচ্ছে সমকামিতা, সমতার আড়ালে সমকামিতা। সেই জায়গাটাকে আপনাদেরকে ভালো করে অ্যাড্রেস করতে হবে, আপনাদেরকে জায়গাটাকে ভালো করে বুঝতে হবে। আমি কেবল কয়েকটা প্রেমিস একটু আলোচনার জন্য উপস্থাপন করে তারপরে মূল আলোচনা আমি একটু যেতে চাই। এখনকার সময় দেখতে পাবেন যে বটতলা একদল পাগলা লোক তারা বসবাস করে, পাগলের মতো। এরা অনেকটা মনে হচ্ছে যেন পাগলা গারদ থেকে উঠে এসেছে।
এদের সবাইকে আপনি কম বেশ চিনতে পাবেন। তাদের চেহারাগুলো কেমন যেন একটু উস্কো খুস্কো, মনে হচ্ছে যেন মানে কোথাও থেকে মাত্র এখন উঠে এসেছে কোনো পাগলা গারদ থেকে, অথবা এমন কিছু একটা সেবন করে এসেছে যেটা তার মানবিক যে সেন্স এটা তার মধ্যে নাই, এখন উপস্থিত নাই। দেখতে দেখা যায় ছেলের মতো, কিন্তু অঙ্গভঙ্গি অনেকটা মেয়ের মতো। ছোটবেলায় আমরা গ্রাম অঞ্চলে আমাদের দাদা অথবা দাদিদেরকে, নানা বা নানিদেরকে, চাচা চাচিদেরকে দেখতে বলতাম, এই তুই মেয়েদের মতো চলস কেন, তুই মেয়ের মতো করে আচরণ করিস কেন, মানে মেয়েলি মেয়েলি স্বভাব কেন। এদেরকে একটু নেকামি নেকামি করে এরকম একটু ভাব দেখে তাদেরকে শাসানো হতো। এরকম কিছু কিছু মানুষ তারা সত্যি করতে বায়োলজিক্যালি তারা পুরুষ, কিন্তু অঙ্গভঙ্গ করে একটু কেবল অ্যাবনর্মাল একটু নারী নারী টাইপের। আবার কিছু কিছু দেখবেন তারা আসলে নারী, তার অলরেডি বয়স 30 ছুঁয়ে গেছে, কয়েকটা সন্তান আছে, হঠাৎ করে সে বলল আমি মনে মনে পুরুষ, এবং এখন এসে সে দাবি করবে যে আমি তো পুরুষ হয়ে গেছি। এবং পুরুষের মধ্যে একটু একটা টাইট প্যান্ট অথবা একটা শার্ট এরকম কিছু একটু পরে সে একটু পুরুষালী ভাব দেখাতে চায়, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে ওয়েভ আছে এটা তো আর থাকতে পারে না। তো ফলে কিছু জিনিস এক্সপোজড হয়ে যায় এবং সে কোনো না কোনো ভাবে একটু দেখাতে চায় যে না আমি তো একটু পুরুষের মতো হয়ে গেছি, এরকম একটা ভাব কিছু দেখতে চায়, তারা দেখাতে চায়। মূলত এরা যারা এই কাজগুলো করছে এবং এই জিনিসগুলো তারা দেখাতে চায়, সত্যিকার অর্থে এদের মানসিক প্রবলেম আছে, মানসিক রোগী। কিন্তু এই মানসিক রোগটা এখন অধিকারের আড়ালে, অধিকারের ছন্দে অথবা অধিকারের বিভিন্ন স্লোগানের মাধ্যমে এগুলো তারা উপস্থাপন করতে চায়। এই জায়গাটাতে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে বা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই জায়গায় আমি একটু উপাখ্যানের কথা বলি। লুইস ক্যারল তার বিখ্যাত অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এই বইতে তিনি চমৎকার একটি গল্প তিনি উপস্থাপন করেছেন। এখানে কোনো কিছু ঠিক মতো চলে না, এখানকার শুয়োপোকাগুলো হুক্কা খায়, এখানকার নুড়ি পাথরগুলো কেক হয়ে যায়, আবার ছোট শিশুরা হঠাৎ করে হয়ে যায় শুকর ছানা। আজব দেশের রানী বিচারক যিনি আছেন তিনি বলেন আগে হবে শাস্তি, তারপরে হবে বিচার, আগে হবে ফাঁসি, তারপরে রায় কি হবে, ফাঁসি চাই দিতে হবে। হয়েছে না এরকম? বাংলাদেশের কথা মনে আছে নাকি আপনাদের? হ্যাঁ, মনে নাই আপনাদের? শাহবাগীরা যাদের গায়ে একটু গন্ধ গন্ধ আছে, এরকম শাহবাগীরা এখানে ডেকে বলেছে না ফাঁসি চাই দিতে হবে। এরকম একটা আজব দেশ, এক রানীর হাত ধরে এরকম একটা আজব দেশ কোথাও তৈরি হয়েছিল, সেখানে সবকিছু এরকম উল্টা পাল্টা চলে। এবং সেখানে আমরা যেই অ্যালিসের কথা বলছি, এই অ্যালিস তার যে ওয়ান্ডারল্যান্ডের কথা বলছি, তিনি হঠাৎ করে পথ বলে তিনি একটা খরগোশের পিছনে, সাদা একটা খরগোশের পিছনে তিনি একবার দৌড়াচ্ছিলেন, হঠাৎ করে তিনি একটি গর্তের মধ্যে ঢুকে গেছেন। গর্তের মধ্যে ঢুকে যাওয়ার পরে ডিফারেন্ট ওয়ার্ল্ড, সেখানে সবকিছুই একেবারে এলোমেলো ভাবে চলছে। সেখানে পুরুষরা নারীদের মতো করে চলে, নারীরা পুরুষদের মতো করে চলে, পুরুষরা পুরুষের বিয়ে করে, নারীরা নারীদের বিয়ে করে, সেখানকার কোনো আইন ঠিক মতো চলে না। এটা কেমন যেন এভরিথিং হ্যাজ বিকাম টপসি টার্ভি, কেমন যেন সব উলট পালট হয়ে গেছে। আগে যে সকল ধারণা আছে এই সকল ধারণার কোনো সেখানকার অস্তিত্বই নাই। এইরকম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করার একটা প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় একদল লোক তারা হাবুডুবু খাচ্ছে এবং তারা তাদের আইডেন্টিটি ক্রাইসিসে তারা আছে। এই আইডেন্টিটি ক্রাইসিসটা কি কারণে তাদের মধ্যে তৈরি হয়েছে সেই কারণগুলো আমরা একটু আপনাদের কাছে একটু উপস্থাপন করার চেষ্টা করব। 2022 সালের কথা একটু বলছি আপনাদেরকে। 2022 সালে কানাডার একটা বিশ্ববিদ্যালয়ে একটা পোস্টার, সেখানে ডাইভার্সিটি ইন লাভ, ভালোবাসার বৈচিত্র্য এরকম নামে একটা প্রোগ্রামের আয়োজন করা হলো। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে ইউনিভার্সিটির বিভিন্ন গেটগুলোকে সাজানো হলো, বিভিন্ন জায়গা হলগুলো অথবা তাদের ক্যাম্পাসগুলোকে সাজানো হলো। সেখানে একটা ছবি পোস্টার এখানে বানিয়ে দেওয়া হলো। সেই পোস্টার ছিল দুইজন হিজাবি গার্লস, দুজন হিজাবি সিস্টার স্টুডেন্টস অফ দ্যাট ইউনিভার্সিটি। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরছে এবং ভালোবাসায়, তথাকথিত রোমাঞ্চকর ভালোবাসায় একজন আরেকজনকে চুমু দিচ্ছে। এটা 2022 সালের কথা বলছি, 2022-এর 17ই মের কথা বলছি। এটা যখন পোস্টারে যখন মুসলমানদের, মুসলিম ছাত্রদের, শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলো, তখন সমগ্র কানাডায় স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, মসজিদ থেকে মক্তব পর্যন্ত, এমনকি রাস্তাঘাট থেকে বাজার, শপিং মলগুলো পর্যন্ত মুসলমানরা বিক্ষোভে তারা ফেটে পড়লো। এমনকি তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে তারা আপনারা যেরকম গ্রাফিটি এঁকেছেন এরকম তারা গ্রাফিটি আঁকলো, shame on you, oh my university, for such an insulting mockery post to my religion। মুসলিম সম্প্রদায়ের
একজন শিক্ষার্থী দেখলেন, হে আমার বিশ্ববিদ্যালয়, তোমার জন্য লজ্জা হয়, তুমি আমার ধর্মের প্রতি এরকম উপহাস বা ঠাট্টা করতে পারলে, যেটা আমার জন্য অপমানজনক। মুসলিম সম্প্রদায় সম্মিলিতভাবে তার হাজার হাজার স্বাক্ষর তারা কালেকশন করলো, তারা পিটিশন জমা দিল, বিশ্ববিদ্যালয়ে তারা পোস্টারটিকে সরিয়ে নিতে তারা বাধ্য হয়েছে। কিন্তু কথিত যে সকল LGBTQ+ নেশন, তারা এর বিরুদ্ধে দাঁড়ালো, তারা এর একটা শিরোনাম দিল, তার এর বিরুদ্ধে তারা ক্যাম্পেইন তৈরি করলো। ক্যাম্পেইনে তারা শিরোনাম দিল, মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদের পর বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা মহিলাদের চুম্বনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এবং তারা মুসলমানদের এই অ্যাকশনটিকে, আমি বলছি না রিঅ্যাকশন, অ্যাকশনটিকে তারা অপ্রয়োজনীয়ভাবে সমকা ভীতিপূর্ণ ইত্যাদি বলে তারা চিত্রিত করার চেষ্টা করলো, সেখানে কম্মোশন ডেভেলপ করলো। এবং কোনো একটা সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাকে পার্মানেন্টলি ক্যাম্পাস থেকে ওই পোস্টারটাকে ডিলিট করতে বাধ্য হলো, এবং এর মাধ্যমে বিজয় হলো সেখানকার ক্যানাডিয়ান মুসলিম ছাত্রদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের বিজয়। যেমনি ভাবে কিছুদিন আগে আপনারা এরকম একটি বিজয় সাধন করেছেন। আমি দুটো ঘটনার স্মৃতিচারণ করতে চাই, ওইখানে যেটা ঘটেছে, এখানে যেটা ঘটেছে। কানাডা ওয়েস্ট এবং বাংলাদেশে ইস্ট ডুয়েট। আমি মনে করি ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে যে ডুয়েটের এই এক্সাম্পল বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। আগামীতে যদি পরিবর্তিত বাংলাদেশ তৈরি হয়, তাহলে এই আন্দোলন শুরু হয়েছিল ডুয়েট থেকে, এটা অবশ্যই অবশ্যই ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকতেই হবে। সম্প্রতি খুবই দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে। সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসাবে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এডলফ খান, নাকি? সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর। বোধ শুক্রবারে আউট অফ মাই ইন্টারেস্ট অ্যান্ড কিউরিওসিটি আমি একটু সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে তার ফেসবুকে ঢুকলাম। ঢুকে আমি কতক্ষণ পর্যন্ত একটি স্টান্ট ছিলাম, ডাউনফাউন্ডে ছিলাম, ওয়েদার হি ইজ শি অর শি ইজ হি। আমি বুঝতে পারিনি যে ঘটনা কি, এটা কি আমি আসলে বুঝতে পারি না। এটা কি অন্য কোনো গ্রহ থেকে নিশ্চয়ই এসে, এটা আমার পরবর্তীতে মনে হচ্ছে। এবং এখন সোশ্যাল মিডিয়াতে একটা বড় ধরনের, মানে তার অঙ্গভঙ্গি, তার জামা কাপড়, ড্রেস কোড, এমনকি যে সকল অর্নামেন্টস গুলো পরে, যে মেকআপ করে, এই মেকআপ গুলো সবই হচ্ছে কি নারী, লেডিস, এইরকম একটা মানসিকতা। এবং নেটিজেনরা অলরেডি নারীবাদী পুরুষ, সুদর্শন নারীবাদী পুরুষ নাকি সবচেয়ে সুদর্শন নারীবাদী পুরুষ, এইরকম একটা ক্যাম্পেইন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, যে তাকে কেন্দ্র করে। এবং এতে আমরা যেটা, আমি আজকে দেখলাম, আজকে বা গতকাল দেখলাম, তিনি অলরেডি ক্ষমা চেয়েছেন যে না, আমি এরকম কিছু না। তার মানে আপনারা যে কত বড় শক্তি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের উপস্থিতি গোটা পৃথিবীর যে ভিত কাঁপিয়ে দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন।